প্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের পডকাস্ট সেশনে। আজকে আমাদের পডকাস্টে আমরা কথা বলবো ক্লিন এনার্জি নিয়ে এবং সাস্টেনেবল ওয়ার্ল্ড নিয়ে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রফেসর শাহরিয়ার আহমেদ চৌধুরী, হেড অফ সেন্টার অফ এনার্জি রিসার্চ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। প্রফেসর চৌধুরী, আপনার গবেষণার কাজ মূলত কি এবং এই বিষয়ে আপনি কেমন করে আগ্রহী হলেন, সেটা দিয়ে আজকে আসলে আমাদের এই পডকাস্টটি শুরু করতে চাই। বেসিক্যালি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বুয়েট থেকে বেরোর পর আমি পাওয়ার সেক্টরে কাজ করি। পিডিবিতে ছিলাম আপনার প্ল্যানিং অ্যান্ড ডিজাইনে। তো পড়াশোনা করতে যাই জার্মানিতে রিনিউয়েবল এনার্জির উপরে। তো ওখানে যে আমার রেজাল্ট ভালো হলো, আমার নিজের ইনোভেশন ছিল, নতুন টাইপের একটা সোলার সেল ডেভেলপ করি। এবং তখন মনে হলো যে আসলে বাংলাদেশের রিনিউয়েবল এনার্জির, যেহেতু বাংলাদেশে গ্যাস ছিল একমাত্র, গ্যাস শেষ হয়ে আসছে তখন থেকে আমরা জানি, কারণ ফিউচারে মনে হচ্ছিলো যে রিনিউয়েবল এনার্জি হবে বাংলাদেশের মানে আপনার একটা পাওয়ারের সলিউশন। তো সেখান থেকে আপনার আগ্রহটা জন্ম। যখন ওখানে ইউনিভার্সিটি থেকে আপনার বেরিয়ে আসলাম রেজাল্ট নিয়ে, তো পিডিবিতে যেহেতু ছিলাম চলে আসতে হলো, তো এখানে এসে জয়েন করলাম, কিন্তু পিডিবিতে আর ভালো লাগছিল না এবং মনে হলো যে আসলে এটা পড়ানো দরকার। তখন আমি ইউনিভার্সিটিতে জয়েন করি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তখন আমার ভিসি ছিলেন রিজওয়ান খান স্যার, যিনি বুয়েটে আমার প্রফেসর ছিলেন। তো স্যারকে বললাম, তো স্যার বললেন যে আমার ইউনিভার্সিটিতে জয়েন করো। তখন আমি স্যারকে দুটো শর্ত দিলাম, কন্ডিশন, যে স্যার আমি দুটো জিনিস করতে চাই। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আমি চালু করতে চাই, বাংলাদেশে প্রথম কোর্স চালু করি ইউআইউতে। আর সেকেন্ড হচ্ছে একটা ল্যাব করতে চাই আমি, যে ল্যাবে হচ্ছে আমরা অ্যাপ্লাইড রিসার্চ করব। কারণ রিনিউয়েবল এনার্জি ইনোভেশন বা বেসিক রিসার্চ করা এটা অনেক কস্টলি। হ্যাঁ, বাংলাদেশে ওই ফ্যাসিলিটিগুলো নেই। কাজে যে জিনিসগুলো আবিষ্কার হয়ে আছে সেগুলোকে আমরা অ্যাপ্লাই করে কীভাবে আরও ডেভেলপ করতে পারি, বা আমাদের দেশের অ্যাপ্রোপ্রিয়েটলি আমরা কীভাবে ওগুলোকে কাজে লাগাতে পারি, সাশ্রয়ীভাবে কীভাবে মানুষের কাছে আপনার এই টেকনোলজিগুলো পৌঁছানো যায়, তো এটা নিয়ে রিসার্চ করার জন্য তো ইউআইউর ছাদে আমরা ল্যাব একটা শুরু করলাম। তো সেখান থেকে আপনার যাত্রা শুরু। তো এরপরে আপনার এই সেক্টরে কাজ করছি, রিসার্চ করছি। আমাদের অনেকগুলো রিসার্চ ইনোভেশন আছে। আমরা এই পর্যন্ত প্রায় 8টা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তার মধ্যে 2016 সালে জাতিসংঘের মোমেন্টাম ফর চেঞ্জ অ্যাওয়ার্ড পাই, জার্মানি ইন্টারসোলার অ্যাওয়ার্ড পাই আমরা দুবার, 2016 এবং 2022, যেইটাকে আমরা বলি যে ওয়ার্ল্ডের মানে রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। তারপরে এশিয়ান ফটোভোলটাইক ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড পাই। তারপরে আপনার এটা হচ্ছে চায়না থেকে। তারপর আমরা হচ্ছে যে অস্ট্রিয়া থেকে এনার্জি গ্লোব অ্যাওয়ার্ড পাই। তারপরে সাস্টেনেবলি অ্যাওয়ার্ড পাই। তো এরকম ইন্টারন্যাশনাল। আর বিদ্যুৎ সেক্টরে পরপর দুবার আমরা 2016 এবং 2018-তে পাওয়ার সেক্টরের বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড পাই আমাদের কাজের জন্য। এগুলো হচ্ছে যে আমাদের রিসার্চ, আমাদের সেন্টার থেকে আমরা যে রিসার্চগুলো করছি তার যে ইনোভেশন। প্রফেসর চৌধুরী, আমি যদি একটু পিছন থেকে শুরু করি, এই যে আমাদের যে এনার্জি প্রয়োজন হয়, এনার্জির যে সোর্সগুলো রয়েছে, আমরা রিনিউয়েবল এনার্জির কথা বলছি, ক্লিন এনার্জির কথা বলছি, তার আগে আমরা যেগুলো থেকে আসলে বলতে গেলে ইলেকট্রিসিটি পেতাম, আমরা তো জানি যে সেইগুলো নিয়েও যদি আপনি আলোচনা করেন, সেগুলোর উপরে আমাদের এখন ডিপেন্ডেন্সি কেমন, আর এই ধীরে ধীরে যে এনার্জি ট্রানজিশনটা হচ্ছে বাংলাদেশ দেশ হিসেবে আমরা কতটুকু আসলে টেকনোলজিকে অ্যাডপ্ট করে সেদিকে যেতে পারছি, সেগুলো নিয়ে যদি কথা বলেন। সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা সময় তো জানি যে বাংলাদেশের মেন সোর্স ছিল হচ্ছে আপনার গ্যাস। আপনার যখন 2010-11 সালে আমাদের প্রায় 90% আপনার ইলেকট্রিসিটি তৈরি হতো আপনার গ্যাস থেকে, কিন্তু আমাদের গ্যাস রিজার্ভ গ্র্যাজুয়ালি কমে আসতেছে। এখন কিন্তু আমরা গ্যাস ইম্পোর্ট করতেছি, আমরা এরপরে কয়লার দিকে যাচ্ছি। তো ধরেন এখন আমাদের গ্যাস বেস পাওয়ার প্ল্যান্ট আছে প্রায়, ধরেন আমরা যদি গত বছরের ডাটা অ্যানালাইসিস করি, প্রায় 50% হচ্ছে আমরা গ্যাস থেকে পাই বিদ্যুৎ। আমাদের কিন্তু কোল বেস পাওয়ার প্ল্যান্ট হয়েছে, বড় বড় কোল বেস পাওয়ার প্ল্যান্ট আপনি জানেন, রামপালে হয়েছে আপনার, তারপরে আপনার মহেশখালী মাতারবাড়িতে আপনার জাস্ট স্টার্ট হয়েছে, তারপরে পায়রাতে আপনার রানিং হচ্ছে, যে কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো আসতেছে। এছাড়াও আমাদের অন্যান্য যে গ্যাস বেস পাওয়ার প্ল্যান্টগুলো, আমাদের গ্যাসে কিন্তু সাফিসিয়েন্ট প্রেশার নাই। দেখা যাচ্ছে যে আমাদের নিজস্ব যে গ্যাস যে সাফিসিয়েন্ট না হওয়ার জন্য আমরা কিন্তু এলএনজি আকারে গ্যাস বাইরে থেকে নিয়ে আসতেছি, আমাদের গ্যাস পাইপলাইনে গ্যাস দেওয়া হচ্ছে, যার ফলে আগে আমাদের কস্ট ছিল কম, এখন কিন্তু কস্টিংগুলো অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে আপনার ইম্পোর্ট হওয়ার জন্য। তাছাড়া আপনার ধরেন যে ফসিল ফুয়েলে আপনি যদি দেখেন, তাহলে যখন বিভিন্ন ইন্টারন্যাশনাল আপনার যে ঘটনাগুলো ঘটে, ধরেন আপনার ইউক্রেনে যে যুদ্ধ হলো বা এই যে ক্রাইসিসগুলো, তখন যেটা হচ্ছে ফুয়েলের প্রাইস কিন্তু অনেক বেড়ে যায়। তো আমরা যখন কোল বেস পাওয়ার প্ল্যান্ট করি, তখন আমরা ধরে নিয়েছিলাম যে কোলের দাম অ্যাপ্রক্সিমেটলি আপনার ধরেন প্রতি ইউনিট আপনার 8 টাকা করে আপনার পড়বে। বাংলাদেশ সরকার কিন্তু আপনার বিদ্যুৎ বিক্রি করে যে বাল্ক ট্যারিফ যেটা আমরা বলি 60 টাকার মতো, আর আমাদের ওভারঅল কিন্তু খরচ পড়ে আপনার প্রায় 11 টাকার মতো। আচ্ছা, ঠিক আছে, 4 টাকা, তাহলে 4 টাকা ভর্তুকি দেয়। এবং আপনি পাওয়ার সেক্টরের গত 10 বছরে যদি ডাটা নেন, তাহলে আমরা প্রায় এখানে আপনার 150 লাখ, আমি বলবো যে প্রায় আপনার কত $15 বিলিয়ন মতো আমরা এক্ষেত্রে সাবসিডি দিয়েছি। এবং লাস্ট 2 ইয়ার্সে আমাদের সাবসিডি প্রায় $4 বিলিয়ন উপরে, প্রায় 40,000 কোটি টাকার মতো। তার পিছনে বড় একটা কারণ কিন্তু আপনার এটা। আমি বলবো যে
আর রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যেটা আপনি বলছেন, তো যেটা বললাম যে গ্যাস থেকে আপনার স্যার আপনি যদি ওই যে আরেকটা হাইড্রো পাওয়ার বেস যে ইলেকট্রিসিটি, আমাদের হাইড্রো পাওয়ার বেস যে কাপ্তায় আছে, আপনি হ্যাঁ। রাইটলি আইডেন্টিফাই, সেটা কিন্তু আপনার রিনিউয়েবল। হ্যাঁ। কিন্তু এইটা শুরু হয়েছিল আপনার ধরেন যে 1962 সালে। হ্যাঁ। প্রথম শুরু হয় 80 মেগাওয়াট দিয়ে, আর এখন এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটি আছে 230 মেগাওয়াটের মতো। আর এর চেয়ে বেশি হাইড্রো ক্যাপাসিটি নাই। আমরা যদি ট্রাই করি বড় জোর আর 100 মেগাওয়াট বাড়াতে পারবো, তার চেয়ে বেশি কিন্তু নাই। কারণ হাইড্রোর ক্যাপাসিটির জন্য আপনার হচ্ছে হিলি এলাকা দরকার এবং আপনার ওই জায়গায় ওয়াটার ফ্লো দরকার। তার মানে বা হলো সেটা নেই। জিওগ্রাফিক্যাল যদি আমি একটা অ্যাসেসমেন্ট করি, তাহলে বাংলাদেশে আর কোনো নতুন কোনো হাইড্রো বেস ইলেকট্রিসিটি প্ল্যান করার কোনো সম্ভাবনা আসলে নাই, পসিবিলিটি নাই জি। আমাদের। তখন আমাদের কি করতে হবে, যেমন আমরা এখন ডিসকাস করছি, যেমন নেপাল এবং ভুটানের আপনার ওদের পোটেনশিয়াল অনেক রয়ে গেছে, কিন্তু তারা হচ্ছে যে তাদের পোটেনশিয়াল অনুযায়ী আপনার প্রডিউস করতে পারছে না। হুম। তো আমরা এখন যেটা ডিসকাশন চলছে, আপনি জানেন কিছুদিন আগে হয়তো কন্ট্রাক্ট সাইন হয়েছে যে নেপাল থেকে আমরা 40 মেগাওয়াটের মতো আমরা হাইড্রো বিদ্যুৎ আনতে পারবো। তো এটা ডিসকাশন হচ্ছে যে ফিউচারে আমরা নেপালের পোটেনশিয়ালটা আরও কীভাবে ব্যবহার করা যায়। কিন্তু তার জন্য বড় একটা বাধা কিন্তু আমাদের মধ্যে দিয়ে একটা করিডোর দরকার, আমাদের ট্রান্সমিশন সেক্টর দরকার। এটার সাথে হচ্ছে যে আমাদের ইন্ডিয়ার সাথে আপনার একটা নেগোসিয়েশনে চলে আসতে হবে, এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স কন্ডিশন অনুযায়ী এগুলো হচ্ছে যে Matter করে। রিয়েলাইজ করা খুব হুম। খুব ইজি না, এটা দরকার। যেটা বলছি যে বাংলাদেশের জন্য আপনার যে রিনিউয়েবল সোর্সগুলো, ধরেন আমাদের গ্যাস ছিল, কিছু হাইড্রো ছিল, হুম। তারপর হচ্ছে আমাদের লিকুইড ফুয়েল বেসড আমাদের পাওয়ার প্ল্যান্ট, যেহেতু এটা অনেক কস্টলি এইচএফ বেসড পাওয়ার প্ল্যান্ট, আমাদের প্রায় 25% লিকুইড ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট আছে, যেটার খরচ আপনার 20 টাকার উপরে তৈরি। আচ্ছা, তারপরে আমাদের ধরেন ডিজেল দিয়ে আমরা খুব সামান্য পরিমাণে আপনার চালাই। তারপরে কয়লা দিয়ে, কয়লা যেটা বলছিলাম, কয়লার প্রাইস বেড়ে যাওয়ার জন্য, যেখানে কয়লার প্রতি টন কয়লা ছিল $100 মতো, সেটা $400 হয়ে গেছে। তার মানে যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম যে 8 টাকা করে হবে, দেখা যাচ্ছে 20 টাকার উপরে পড়ে যাচ্ছে। এবং তখন দেখবেন যে গত বছর কিন্তু আমাদের বড় একটা সময় আপনার কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো আপনার বন্ধ ছিল। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমরা কয়লা কিনতে পারছিলাম না। তো তার মানে এটাকে আমরা বলছি যে এনার্জি সিকিউরিটি। জি। মানে আপনি যদি ফসিল ফুয়েলে যান হ্যাঁ। এবং আপনার যদি নিজস্ব রিজার্ভ যদি না থাকে, তাহলে আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট হন, তখন হচ্ছে কি আপনার এনার্জি সিকিউরিটি থাকতেছে না। মানে যেই প্রসেসে তোলা দরকার ওপেন কাট, আমরা কিন্তু সেভাবে পারছি না। জি। আবার যদি তুলি, আপনি দেখবেন যে বড় প্রক্রিয়া থেকে আমরা কয়লা তুলতেছে আপনার টানেলিং প্রসেসে, জি। তার মানে উপরে মানুষের যেন সমস্যা না হয়। কিন্তু কয়লা তোলার পরে যে আপনার কিন্তু ওখানে ভূমি আপনার বসে যাচ্ছে, এবং বড় এলাকা কিন্তু আপনার মাটিতে ডেবে যাচ্ছে, ডেবে যেয়ে কিন্তু আপনার জলাশয় তৈরি হয়ে যাচ্ছে। যার ফলে হচ্ছে বাংলাদেশে আমাদের কোল থাকলেও, বিশেষ করে আমরা ঘনবসতিপূর্ণ দেশ হিসাবে আমরা তুলতে পারছি না। আমার এখন মনে পড়ছে ফুলবাড়িয়াতেও ফুলবাড়িতে কিন্তু আপনার বিশাল গ্যাঞ্জাম এবং অনেক লোক মারা গিয়েছিল। হয়েছিল। কাজেই কয়লা হলে আমাদের ইম্পোর্টেড কয়লার উপর ডিপেন্ড করতে হয়। যেমন আমাদের বড় বড় এখন যে পাওয়ার প্ল্যান্ট হয়েছে, আপনার রামপাল বলেন, আপনার পায়রা এলাকা বলেন, এবং আপনার মহেশখালী মাতারবাড়িতে বলেন, যেখানে প্রায় 1300 মেগাওয়াট করে প্রত্যেকটা আপনার ইউনিট, মানে একটা প্ল্যান্টে আপনার 2টা 650 করে আপনার 1300 মতো মেগাওয়াট। তো এইগুলো কিন্তু সব আপনার ইম্পোর্টেড কয়লার উপর, এবং যখনই আপনি আপনার ইম্পোর্ট বেড়ে যাবে, ফুয়েলের উপরে আপনি ডিপেন্ড করতেছেন, তখন কিন্তু আপনার প্রাইস যে কখন কোন সময় কোথায় যাবে আপনি কিন্তু বলতে পারেন না, যে যদি আপনার লং টার্ম আপনার এগ্রিমেন্ট করা না থাকে। তো এটাকে আমরা বলতেছি আমাদের এনার্জি সিকিউরিটি আপনার থাকে। কিন্তু রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে রিনিউয়েবল এনার্জির কিন্তু আপনি যদি একবার ক্যাপাসিটি ডেভেলপ করে ফেলেন, আপনার কিন্তু যতদিন ওই প্ল্যান্টটা চলবে আপনার কিন্তু ফুয়েল কিনতে হচ্ছে না, এবং ওই ফুয়েলটা কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট না, আপনি এটা ফ্রি পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এখন তারপরে আপনি যেটা বলেছেন যে আমরা কোন অবস্থায় আছি রিনিউয়েবলের ক্ষেত্রে, আমি বলবো যে আসলে আমাদের আরও অগ্রসর হওয়া উচিত ছিল, আরও বেশি থাকা উচিত ছিল। যেমন আমাদের রিনিউয়েবল ক্যাপাসিটি এখনও প্রায় 1000 মেগাওয়াটের মতো, এবং টোটালি দেখা যাচ্ছে আমরা যে এনার্জি তৈরি করছি, আমাদের যদি লাস্ট ইয়ারে ডাটা দেখেন, তাহলে 3%-এরও কম হচ্ছে আমরা নবায়নযোগ্য জ্বালানি থেকে পাচ্ছি। বাংলাদেশে কিন্তু আপনার 2008 সালে রিনিউয়েবল এনার্জি পলিসি হয়েছিল। সেই পলিসিতে বলা ছিল যে 2015 সাল নাগাদ আমরা আমাদের টোটাল পাওয়ার জেনারেশনের পাওয়ার ডিমান্ডের 5% রিনিউয়েবল থেকে আনবো, এবং 2020 সালে আমরা হচ্ছে 10% আনবো। কিন্তু আজকে 2025 সালে এসেও আমরা আমাদের 4%ও আমরা করতে পারিনি। তো এটার পিছনে যে বড় একটা কারণ ছিল, আমাদের পলিসি থাকলো, আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে আপনার পলিসি থাকা, আর একটা হচ্ছে যে আপনার সদিচ্ছা থাকা। আমি বলবো যে আমাদের সদিচ্ছার অভাব ছিল, এটা হচ্ছে যে নাম্বার 1। আর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল, সেটা হচ্ছে রিনিউয়েবল টেকনোলজিটা যেমন এখন খুব সুলভ হয়ে গেছে, আগে কিন্তু এত সুলভ ছিল না, আগে এটার কস্টিংটা বেশি ছিল। কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের একদম কারেক্ট সময় আসছে, আমাদের এখন পলিসিগুলো ঠিক করে, এটা নিয়ে আমরা ডিসকাস করবো আবার, পলিসিগুলো ঠিক করে এবং রিনিউয়েবলের প্রতি আমাদের সাফিসিয়েন্ট আপনার এমফেসাইজ দেয়া। যেহেতু আমাদের একটা রিসোর্স ম্যানেজমেন্টের কথাগুলো আসছিল, এই মুহূর্তে সোলার, উইন্ড, হাইড্রো বা অন্য যে কোনো ধরনের নবায়নযোগ্য শক্তির মধ্যে কোনটা আসলে বাংলাদেশের জন্য ফিজিবল? বাংলাদেশের জন্য আমরা বলবো প্রুভেন যে টেকনোলজিগুলো আছে, তার মধ্যে সোলার এবং উইন্ড হচ্ছে সবচেয়ে আপনার ফিজিবল। আমাদের সোলার এবং উইন্ডের দুটারই পোটেনশিয়াল আমাদের সাউদার্ন পার্টে বেশি, কিন্তু আপনার
বড় আকার আমরা প্লান্ট আমরা করতে পারছি না, তার পিছনে বড় একটা কারণ হচ্ছে আমরা জানেন যে পাওয়ার সিস্টেম আমাদের 3টা সাইড থাকে, জেনারেশন, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। জেনারেশন হচ্ছে যেখান থেকে আপনি পাওয়ার তৈরি করছেন, আর ডিস্ট্রিবিউশন হচ্ছে যে জায়গা হচ্ছে আপনি কনজিউম করতেছেন। মূলত আপনার শহর এলাকাগুলোতে কনজিউম বেশি হয় এবং ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে। তো আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন এবং আপনার জেনারেশন মোটামুটি আমরা বলবো যে ঠিক আছে, কিন্তু আমাদের বটলনেকটা হচ্ছে আপনার ট্রান্সমিশনে, আচ্ছা, ট্রান্সমিশন সেক্টরে, যার ফলে সাউদার্ন পার্টে আমাদের অনেক পটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ট্রান্সমিশন সেক্টরটা অত ডেভেলপ হয়নি। যার ফলে আপনার ওখান থেকে পাওয়ার তৈরি করে যে আমি যে লোড সেন্টারে নিয়ে আসবো, বিশেষ করে শহরগুলোতে, ঢাকাতে নিয়ে আসবো, আমার সেই ট্রান্সমিশন ক্যাপাসিটি নাই। তার মানে কি, মানে কি দরকার, এই কি হলে আসলে ট্রান্সমিট করে আমি ঢাকাতে নিয়ে আসতে পারবো? ট্রান্সমিশন লাইন করতে হবে। আপনি রাস্তায় যখন যান তখন দেখবেন যে বড় বড় টাওয়ার দিয়ে বিদ্যুতের লাইন থাকে। এটা তো দেখি, কিন্তু আমরা তো বললাম না, আমরা ভৌত অবকাঠামো তো অনেক উন্নয়ন করেছি, তাহলে এই প্ল্যানে, অবকাঠামোর উন্নয়নের প্ল্যানে এইটা কেন ইন্টিগ্রেটেড ছিল? আপনার হচ্ছে কি, এগুলো তো আপনার হলিস্টিক্যালি দেখতে হবে। যেমন ধরেন আপনি পাওয়ার প্ল্যান্ট করলেন, সেটা কিন্তু একটা ভৌত কাঠামো ডেভেলপমেন্ট। আপনি ডিস্ট্রিবিউশন লাইন ডেভেলপ করেন, যেমন ঢাকা শহরে আপনি দেখছেন যে আপনার ধানমন্ডি প্লাস অন্যান্য এলাকায় কিন্তু আগে যে উপরে ডিস্ট্রিবিউশন লাইনগুলো ছিল, এগুলো এখন মাটির নিচ দিয়ে কেবল করে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু আপনার ভৌত ডেভেলপমেন্ট। কিন্তু আমি তো বললাম যে পাওয়ার সেক্টরের 3টার সাথে আপনার সমন্বয় থাকতে হবে। একটা হচ্ছে জেনারেশন, একটা হচ্ছে ট্রান্সমিশন, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। দেখা যাচ্ছে আমাদের জেনারেশন এবং ডিস্ট্রিবিউশন সাইডটা আমার ডেভেলপ হয়েছে, কিন্তু ট্রান্সমিশন সাইডটা আমরা বলি যে আমাদের 100% ইলেকট্রিফিকেশনের আওতায় চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় আমরা বিদ্যুৎ নিতে পারতেছি না, কারণ কি আমাদের ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটি নেই। ট্রান্সমিশন সেক্টরটা আপনার ওইভাবে ডেভেলপ করেনি। যে এখন যদি আমি একটু আপনার সাথে কথা বলি যে ভবিষ্যতে আমরা কি আসলে পুরোপুরিভাবে বাংলাদেশ আসলে এই নবায়নযোগ্য শক্তিতে চলে যেতে পারবে, নাকি জীবাশ্ম জ্বালানির উপরও কিছুটা নির্ভরতা থাকবে? আসলে থাকে সেটা আসলে কতটুকু, রেশিওটা কেমন হবে? এটা হচ্ছে আপনার একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে। যেমন ধরেন আপনার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে অনেকগুলো নবায়নযোগ্য জ্বালানি আছে, যেগুলোকে আমরা বলি ডিসপ্যাচেবল, আর কিছু বলি আমরা নন ডিসপ্যাচেবল। যেমন ধরেন আপনার যে হাইড্রো অথবা আপনার ধরেন জিওথার্মাল, এই টেকনোলজি, এগুলোর যদি পটেনশিয়াল থাকে, যেমন এই দুটার পটেনশিয়াল বাংলাদেশে নেই, তাহলে হচ্ছে কি আপনি এগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো আপনার পাওয়ার জেনারেট করতে পারবেন। কিন্তু আমাদের দেশে নবায়নযোগ্য জ্বালানির যে দুইটা টেকনোলজি আপনার অ্যাভেলেবল বা ফিজিবল, সেটা হচ্ছে সোলার এবং উইন্ড। দুইটাই কিন্তু ভেরিয়েবল, এবং আপনি কখনো পাবেন কখনো পাবেন না। তো এই ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি আপনার 100% আপনার রিয়েলাইজ করা, এটা চিন্তা করাটা খুব ডিফিকাল্ট। যেমন ধরেন আপনার ইউরোপে আপনি যদি অনেক দেশ দেখেন, যেমন ধরেন ডেনমার্ক দেখা যাচ্ছে যে তাদের মেজরিটি পাওয়ার তৈরি করে হচ্ছে আপনার উইন্ড থেকে, কিন্তু দেখা যাচ্ছে তাদের যা ডিমান্ড তার 100%-এর বেশি তারা জেনারেট করতেছে আপনার উইন্ড থেকে। উইন্ড হচ্ছে ভেরিয়েবল, কিন্তু তার সাথে আপনার একই জিনিস মাথায় রাখতে হবে যে ডেনমার্ক কিন্তু কোন গ্রিডের সাথে কানেক্টেড। পুরো ইউরোপ কিন্তু আপনার সিঙ্গেল গ্রিড। তার মানে কি পুরো গ্রিড আপনার ওর সামান্য ভেরিয়েবল হলেও দেখা যাচ্ছে যে পরিমাণ ভেরিয়েবিলিটি গ্রিডে আসতেছে, যেটা হচ্ছে গ্রিডকে আপনার স্টেবল করা এবং গ্রিডকে রিলায়েবল রাখা, গ্রিডকে আপনার কী বলে যেন কোনো সমস্যা না হয় সেইভাবে করার জন্য আপনার যে স্ট্যাবিলিটিটা যা দরকার, এই ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জিটা হচ্ছে আপনার স্ট্যাবিলিটিটা নষ্ট করে দেয়। তো আমরা যদি লার্জ স্কেলে যেতে চাই তাহলে ইউরোপে বা ডেনমার্কে ওরা কি, মানে আপনি যেহেতু ভ্যারিয়েবলের কথা বলছেন, তার মানে একটা সাপোর্টিং, ধরে নিলাম যে একটা মেইন এনার্জি সোর্স আর একটা হচ্ছে অক্সিলারি বা সাপোর্টিং এনার্জি সোর্স। ডেনমার্কে মেইন সোর্স অফ এনার্জি তাহলে ওরা কি ব্যবহার করছে? শুধু ডেনমার্ক তো না, পুরো ডেনমার্ক মানে হচ্ছে পুরো ইউরোপ। ইউরোপ আপনি দেখেন ফ্রান্স হচ্ছে আপনার নিউক্লিয়ার বেশি। আবার যদি অন্য দেশগুলো দেখেন, জার্মানিটা আমরা অন্য জায়গায় কিন্তু আপনার কোল, আপনার অন্য দেশে কোল কিন্তু আপনার সাফিসিয়েন্ট আছে, ঠিক আছে। তার মানে কি ওরা যে আপনার কনভেনশন নিউক্লিয়ার, কোল এগুলো আছে, যেগুলো আমরা বলতেছে বেজলোড পাওয়ার প্ল্যান্ট, এবং আপনি কিন্তু অ্যাড করতে পারতেছেন। তো আমাদের দেশেও যে আমরা যেটা হচ্ছে যে আমরা একটা গ্রিড ফ্লেক্সিবিলিটি অ্যানালাইসিস করেছি, এটা আমরা বলি গ্রিড ফ্লেক্সিবিলিটি অ্যানালাইসিস, সেটা আমরা করে আমরা দেখেছি আমাদের দেশে আপনার আমাদের ডিমান্ডের প্রায় 20% পর্যন্ত আমরা ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি ইনজেক্ট করতে পারবো। কিন্তু তার চেয়ে যদি আমরা বেশি চাই তাহলে হচ্ছে আমাদের রিজিওনাল কানেক্টিভিটি দরকার। যেমন ধরেন আপনার ইন্ডিয়া, নেপাল, ভুটান, আপনার এই সাইডে মায়ানমারের সাথে যখন আমরা কানেক্টেড হবো, কিন্তু এখন এই জিনিসগুলা বর্তমান যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে রিয়েলাইজ করা বা চিন্তা করা ডিফিকাল্ট হলো, কিন্তু আমাদের এই সেক্টরে কাজ করে যেতে হবে। যেমন ধরেন ইন্ডিয়াতে কিন্তু প্রচুর জায়গা আছে যেখানে আপনার সোলারের পোটেনশিয়াল অনেক বেশি, বাংলাদেশে সেই তুলনায় হচ্ছে যে কম। হ্যাঁ, আমরা বলি যে আমরা প্রতিদিন গড়ে হচ্ছে 4.5 কিলোওয়াট আওয়ার মানে আমরা কিলোওয়াট আওয়ার আপনার সোলার এনার্জি পাই। ইন্ডিয়ায় যদি আপনার জয়পুরে যান অথবা রাজস্থানে অথবা যদি আপনি গুজরাটে যান, সেখানে দেখা যাচ্ছে প্রতিদিন গড়ে হয়তো বা 7 কিলোওয়াট আওয়ার করে আমরা পাচ্ছি, এবং ওদের কিন্তু যার ফলে হচ্ছে আপনার উৎপাদন খরচ হচ্ছে অনেক কম। তো আমরা যদি রিজিওনাল কানেক্টিভিটিটা নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে কি আমরা সস্তায় নিয়ে আসতে পারবো। আবার ধরেন আমাদের যে বেজ লোড, যেটা যেমন নেপালের সাথে যদি আমরা কানেক্টেড হতে পারি, নেপালে যে হাইড্রো পটেনশিয়াল আছে সেটা যদি আমরা ট্যাপ করতে পারি এবং যদি নিয়ে আসতে পারি তাহলে আমাদের জন্য ইজিয়ার। আবার আরও একটা জিনিস দেখেন যে আমরা কীভাবে আপনার ট্রেডিংটা হতে পারে। নেপালে কিন্তু আপনার পিক মানে সিজনাল পিক আমরা যেটা বলি, ওদের কিন্তু শীতকালে বিদ্যুৎ বেশি লাগে,
কারণ ওখানে আপনার হিটিং লোডটা দরকার। কিন্তু বাংলাদেশে কিন্তু শীত অত বেশি না, বাংলাদেশে শীতকালে কিন্তু লোড কমে যায়, আমাদের হচ্ছে গরমকালে বেশি লাগে, যে সময় কিন্তু নেপালে আপনার বরফ গলা পানি এবং নদীগুলো ভরপুর থাকে এবং হাইড্রোর পোটেনশিয়ালটা কি হয় অনেক বেশি থাকে, যার ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে গরমকালে ওদের যেহেতু ডিমান্ড কম, আমরা ওখান থেকে পাওয়ার নিয়ে আসতে পারি, আর শীতকালে ইচ্ছা করলে আজকে আমরা দিতে পারি। তো রিজিওনাল যদি গ্রিড হয় আমরা এই ফ্যাসিলিটিটা পাবো। তো আপনি যেটা বলছেন যে আমরা সার্টেন পরিমাণ 20% পর্যন্ত আমাদের গ্রিডে আমরা ইনজেক্ট করতে পারবো ভেরিয়েবল রিনিউয়েবল এনার্জি উইদাউট এনি সিগনিফিক্যান্ট প্রবলেম বা স্টেবিলিটি খুব বেশি হ্যাম্পার না করে। কিন্তু যদি তার চেয়ে বেশি যদি করতে চাই তাহলে হচ্ছে গ্রিড স্টেবল করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে আমাদের স্মার্ট গ্রিডে যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের স্টোরেজ ক্যাপাসিটি নিয়ে আসতে হবে, যেটা নিয়ে এখন ডিসকাস হচ্ছে এবং পৃথিবীর অনেক দেশে লার্জ স্কেল আপনার স্টোরেজ হচ্ছে। আপনার জানেন যে লিথিয়াম বেস ব্যাটারি আসতেছে, যে আপনার তখন হচ্ছে কি আপনার স্টোরেজটা যদি আপনি নিয়ে আসেন, এই স্টোরেজটা নিয়ে আসলে আপনি ভ্যারিয়েবিলিটিগুলো কমাতে পারবেন, বিশেষ করে সোলার এবং উইন্ডের ক্ষেত্রে। যখনই আপনি ভ্যারিয়েবিলিটিগুলো আপনি কমায় নিয়ে আসতে পারবেন এই সমস্ত আপনার টেকনোলজি, তখনই কী হবে আপনার গ্রিডে স্ট্যাবিলিটির যে কোশ্চেনটা আসতেছে সেটা আপনি ওভারকাম করতে পারবেন, যার ফলে আরও পার্সেন্টেজ বেশি আপনি গ্রিডে ঢুকাতে পারবেন। তো আমরা যেটা দেখতেছি আপনার লাস্ট 10 ইয়ার্সে আপনি যদি প্রাইস দেখেন তাহলে সোলার টেকনোলজির প্রাইস কমতেছে, আপনার ব্যাটারি স্টোরেজের কিন্তু প্রাইস কমছে। তো এই মুহূর্তে যেমন আমাদের প্রায় কত 6,500 মেগাওয়াটের মতো আপনার এই ফসিল ফুয়েল না, আমি বলবো যে লিকুইড ফুয়েল বেসড পাওয়ার প্ল্যান্ট আছে, এবং তাতে কিন্তু আমাদের 20 টাকার উপরে খরচ পড়ে। তো আমরা যদি রিনিউয়েবল দিয়ে সোলার এবং উইন্ড এবং ব্যাটারি যদি করি তাহলে দেখা যাচ্ছে আমাদের 20 টাকার মতোই করবে। তার মানে এখন কিন্তু আমাদের সময় চলে আসছে আপনার ধরেন লিকুইড ফুয়েলটা রিপ্লেস করার জন্য, এবং এটা যদি আমরা রিপ্লেস করি ক্যাপাসিটি ডেভেলপ করি তাহলে আমাদের অ্যাডভান্টেজটা হচ্ছে কি আপনার ধরেন যে কোনো পরিস্থিতি আমাদের কিন্তু বিদেশিদের উপর ডিপেন্ড করতে হচ্ছে না, মানে এনার্জি সিকিউরিটিটা এনশিওর হচ্ছে। আপনার কথায় এসছে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। মানে স্মার্ট গ্রিড এটা কি আপনি টা কি আসলে, এবং যে এনার্জি স্টোরেজ বা হাইড্রোজেন ফুয়েলের কথাও যে আপনি মানে কথা হচ্ছিল, এটা যদি ব্যাখ্যা করেন এই টেকনোলজিটা আসলে কি? আচ্ছা, স্মার্ট গ্রিডটা হচ্ছে সে ধরেন আপনাকে মানে স্মার্ট গ্রিড হচ্ছে একটা মানে অনেক ব্যাপক জিনিস। তার মানে হচ্ছে যে আমরা আগে আমাদের যে সিস্টেমটা ছিল, আমি যদি ব্যাখ্যা করতে চাই, আমাদের জেনারেশন স্টেশন ছিল, পাওয়ার প্ল্যান্ট ছিল কিছু, তারপরে ট্রান্সমিশন লাইন দিয়ে আপনার যেটা লোড সেন্টারগুলো ছিল, বিশেষ করে আপনি ধরেন ঢাকা, চিটাং বা এরকম বড় সে সমস্ত জায়গায় আমরা পাওয়ারটা ডিস্ট্রিবিউট করতাম। কিন্তু ফিউচারে আপনার কী হবে বা এখন কি হচ্ছে, আমাদের ডিসেন্ট্রালাইজ জেনারেশন চলে আসতেছে, তার মানে রিনিউয়েবল এনার্জি বাড়তেছে। কারণ রিনিউয়েবল এনার্জির পিছনে যাওয়ার পিছনে আমাদের বড় কারণগুলো, একটা হচ্ছে আমাদের এনার্জি সিকিউরিটি, সেকেন্ড হচ্ছে আমাদের যে ক্লাইমেট, যে আমাদের যে থ্রেট রয়ে গেছে ক্লাইমেট চেঞ্জের, সেটা যদি আমরা অ্যাড্রেস করতে যাই তাহলে আমাদের মানে বিশেষ করে আমাদের কার্বন এমিশন আপনার জিরো করে নিয়ে আসতে হবে। এটার জন্য কিন্তু আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে আপনার যাওয়া, ঠিক আছে, এই দুইটা মূলত কারণ। আর এখন যেটা হচ্ছে এখন কিন্তু এটা ফিনান্সিয়ালি আপনার ফিজিবল হয়ে গেছে, আগে যেটা ফিজিবল ছিল না। তো আপনার দেখেন তখন কিন্তু রিনিউয়েবল প্রজেক্টগুলো এখন কিন্তু আপনার বাসার ছাদে বা ইন্ডাস্ট্রির ছাদেও কিন্তু আপনি সোলার প্যানেল বসায় আপনি পাওয়ার জেনারেট করতে পারতেছেন। আগে কি ছিল, জেনারেটর স্টেশন ছিল, ট্রান্সমিশন ছিল, আর হচ্ছে কনজিউমার ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে কনজিউমার সে কিন্তু আপনার পাওয়ার প্রডিউস করতেছে। আমরা এটাকে বলতেছি আপনার প্রজুমার, মানে যে প্রডিউসার এবং আপনার কনজিউমার, যে প্রজুমার হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু পাওয়ার জেনারেট হচ্ছে। এবং পাওয়ার কিন্তু আমরা আমাদের গ্রিডে কিন্তু আমরা পাওয়ার স্টোর করি না, যতখানি আমাদের প্রয়োজন আমার পাওয়ার স্টেশনগুলো কিন্তু ততখানি আপনার তৈরি করতেছে। এবং এটা কন্ট্রোল করা হচ্ছে আপনার ইজিয়ার, আপনি ডিমান্ডটা জানতেছেন আর আপনি জেনারেশনটা ওইভাবে আপনি অ্যাডজাস্ট করতেছেন। কিন্তু আপনার এখন বা ফিউচারে আপনার কী হবে, আপনার ডিসেন্ট্রালাইজ পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে প্রচুর। তার মানে একটা মানুষ তার নিজের রাজশাহীতে আপনার বাসায় আপনি তৈরি করতেছেন, ধরেন আপনার বাড়ি যদি রাজশাহী থাকে, ঢাকায় একটা ইন্ডাস্ট্রির ছাদে তৈরি করতেছেন, তার মানে কি এইরকম হাজার হাজার বা লাখ লাখ পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে। এখন এগুলো তো ইন্ডিভিজুয়ালি মনিটর করা সম্ভব না, ডিমান্ডের সাথে ম্যাচ করা। তো এই ম্যাচিংটা আপনি কীভাবে করতেন? আগে যেমন আমাদের এগুলো ম্যানুয়ালি করা হতো, ধরেন আমাদের যে লোড ডিসপ্যাচ সেন্টার ছিল, যেটাকে আমরা এনএলডিসি বলি, পিসিবির আন্ডারে, তখন সে বলতো যে আজকে সন্ধ্যার সময় আমার এত মেগাওয়াট তৈরি হবে, ঢাকা ডিপিডিসি বা ডেস্কো অথবা আরইবি তুমি এতটা থেকে এতটার মধ্যে এত মেগাওয়াট তোমার হচ্ছে অ্যালোকেট করা থাকবে, তুমি ম্যানেজ করো। ওরা তখন ম্যানেজ করতে কী হবে, আপনার ধরেন পুরো এলাকায় আপনার লোডশেডিং করে দিত, তাই না, একটা এলাকায় লোডশেডিং করে দিত। কিন্তু ফিউচারে আপনি তো এটা জানতেছেন না যে পাওয়ার সেক্টর আপনার কত তৈরি হচ্ছে। এই যে ম্যানেজমেন্টটা যেটা আপনি ম্যানুয়ালি করতে পারতেন, এটার ম্যানুয়ালি সম্ভব হবে না। তখন কী হবে, আপনাকে পুরোপুরি আপনাকে অটোমেশনে চলে যেতে হবে, সফটওয়্যার বেসড হয়ে যেতে হবে, কম্পিউটার হচ্ছে আপনার মনিটর করবে। এবং এইটাকে আমরা বলতেছি আপনার স্মার্ট হওয়া, বা এটাকে বলতেছি আমরা স্মার্ট গ্রিড। আপনার এই যে আমার যে ইনস্ট্যাবিলিটিগুলো আসবে, আপনার যে রিসোর্সগুলো আসবে,
তার সাথে কোনটা আপনার কস্টলি কম, কোন জায়গা থেকে আপনার হঠাৎ করে যদি জেনারেশন কমে যায় তাহলে এইটা আপনি কীভাবে আপনি অ্যাডজাস্ট করবেন। যেমন পুরো এলাকা যে স্মার্ট গ্রিড নিয়ে আমরা একটা কাজ করেছি আমাদের ইউনিভার্সিটিতে, আমরা কাজটা মোটামুটি আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করে ফেলছি। সেটা হচ্ছে ডিমান্ড রেসপন্স এনেবল স্মার্ট গ্রিড। তার মানে আপনার যখন ডিমান্ড কমে যাবে, আপনার জেনারেশন যখন কমে যাবে, আপনার ডিমান্ড বেশি আছে, এটা কিন্তু আমরা গ্রিড প্যারামিটার দেখে আমরা বুঝতে পারি। যেমন ধরুন ফ্রিকোয়েন্সি তখন ফল করে, যখন ফ্রিকোয়েন্সি ফল করে আমরা বুঝি যে আমার ডিমান্ড বেশি হয়ে গেছে, আমার জেনারেশন কম হয়ে গেছে। তখন কি করবে যে আপনি একটা বাড়ি ঘরে আপনার পুরো লোডশেড না করে আপনার বাড়ি ঘরে ধরেন আপনি প্রায়োরিটি বেস করে দিলেন কিছু লোড, আপনি ধরেন লাইট ফ্যান এগুলো আপনার থাকবে, ধরেন আপনার বাসার যে ওয়াশিং মেশিনটা আছে ওইটা আপনার অফ হয়ে গেল, আপনার যে এসিটা আছে এয়ার কন্ডিশনিং সিস্টেম এটা যদি 2-4 মিনিট বা 5 মিনিট বন্ধ থাকে আপনি কিন্তু বুঝতে পারবেন না, ওগুলোকে অফ করে দিলে এইভাবে আপনি ডিমান্ডটাকে কি করতে পারবেন, আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার জেনারেশন অনুযায়ী। এইটা হচ্ছে কি এই আসপেক্টটা এটাও কিন্তু হচ্ছে কি একটা স্মার্ট গ্রিডের অংশ। তো ফিউচারে হবে কি আপনার এই অটোমেশনগুলো এগুলো আপনার চলে আসবে, এটাকে আমরা বলতেছি আপনার স্মার্ট গ্রিড। আর একটা সময় এই কথা বলা হতো যে ইলেকট্রিসিটি আমাদের দেশে যখন উৎপাদন হচ্ছে সেটা তখনই ব্যবহার করে ফেলতে হবে, এটা পরে আসলে ব্যবহার করার কোনো সুযোগ নাই, মানে স্টোর করার সুযোগ নাই। কিন্তু এখন চমৎকারভাবে বলছেন যে স্টোরেজ ক্যাপাসিটি, তার মানে কি এখন কি আমরা প্রিজার্ভ করে রাখতে পারবো আমার স্টোরেজ ক্যাপাসিটি আসতেছে, কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি আসলেও আপনার যে আমি বললাম যে আমাদের ব্যাটারি বেসড স্টোরেজ ক্যাপাসিটি আসতেছে, যেমন অন্যান্য দেশও আছে, যেমন ধরেন পিক অফ পিক, জাপানে আপনার পাম্প হাইড্রো স্টোরেজ আছে, যেটা হয় কি অফ পিক টাইমে মনে করেন যে গভীর রাতে যখন আপনার ডিমান্ড কম তখন বিদ্যুতের আপনার অফ পিক টাইমে স্বাভাবিক বিদ্যুতের দামও কম, তখন কী করে পাম্প করে আপনার বড় রিজার্ভারে পাহাড়ের উপরে বা রিজার্ভার তৈরি করে সেখানে স্টোর করে রাখে। যখন আবার মনে করেন দিনের বেলা ডিমান্ড বেড়ে যায় তখন ওইটা পাম্প ছেড়ে আবার ওই যে হাইড্রো ইলেকট্রিসিটির মতো তৈরি করে। তো এরকমভাবে আগে কিন্তু স্টোরেজ বা যেটাকে আমরা ব্যাটারি বলতাম, ব্যাটারির দাম অনেক বেশি ছিল, আচ্ছা এটা কস্ট এফেক্টিভ ছিল না, কিন্তু এখন ব্যাটারি টেকনোলজির দাম অনেক কমে আসছে বা সামনে আরও কমবে, যার ফলে হচ্ছে কি আপনার গ্রিডে আমরা ব্যাটারিকে আপনার ইন্টিগ্রেট করতেছি। তার মানে যখনই দেখা যায় আপনার বড় একটা সোলার প্ল্যান্ট আছে, যখনই তার কোনো একটা মেঘ মনে করেন একটা মেঘ চলে আসলো, মেঘ আসলো আপনার 2 মিনিট বা 5 মিনিট দেখা যাচ্ছে আপনার জেনারেশন ফল করে, তখন হচ্ছে কি আপনার ব্যাটারি থেকে আপনার সাপ্লাই দিল। তো এইভাবে স্টোরেজটা আপনার ফিউচারে কী হবে আপনার ইন্টিগ্রেট হয়ে যাবে। এবং আপনি জানেন যে অস্ট্রেলিয়া এবং সৌদি আরবে বড় বড় আপনার কি বলে যে বড় আকারে লার্জ স্কেলে মেগা রেঞ্জের আপনার স্টোরেজ আসতেছে। বাংলাদেশে কিন্তু আমরা একটা প্রজেক্ট করতেছি, যেমন মনপুরা একটা আইল্যান্ড আছে আপনি জানেন ভোলায়, মনপুরা আইল্যান্ডে কিন্তু আপনার প্রায় 1.5 লাখ লোকের বাস। তো ওখানে কিন্তু আমরা এরকম একটা সোলার সিস্টেম আমরা ডেভেলপ করেছি যেটা আন্ডার কনস্ট্রাকশন। আপনার হচ্ছে যে ওখানে আমরা সোলার দিয়ে তৈরি করব, আমার ওখানে ব্যাটারি আছে, ব্যাটারিতে স্টোর করে আমরা হচ্ছে রাতের বেলা আপনার ওখানে সাপ্লাই দেবো, মানে 24 আওয়ার্স হচ্ছে মনপুরা আইল্যান্ডে আমরা বিদ্যুৎ দিব আপনার সোলার এবং ব্যাটারি দিয়ে, ওখানে আমাদের ব্যাকআপ হিসেবে একটা জেনারেটর থাকবে। তো এই টেকনোলজিগুলো আপনার সামনে চলে আসতেছে। আর একটা যেটা বললো যে হাইড্রোজেন টেকনোলজি আসতেছে, কিন্তু হাইড্রোজেন কিন্তু ফুয়েল না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হাইড্রোজেনকে আমরা বলি হচ্ছে এনার্জি ক্যারিয়ার, তার মানে স্টোরেজের মতোই। আমরা ফুয়েল তাদেরকেই বলি যারা হচ্ছে আপনার নেচারে পাওয়া যায় এবং তাদেরকে আমরা ব্যবহার করে আমরা বিদ্যুৎ তৈরি করতে পারি, কিন্তু হাইড্রোজেন কিন্তু আপনি নেচারে পাবেন না। আপনাকে কী করতে হবে যে হাইড্রোজেন তৈরি করতে হলে আপনাকে পাওয়ার ইউজ করতে হবে, ইউজ করে হাইড্রোজেন তৈরি করে সেই হাইড্রোজেনকে আমরা স্টোর করে রাখি, এই জন্য আমরা এটাকে এনার্জি ক্যারিয়ার বলতেছি। ধরেন এটার কনসেপ্টটা আসছে এই জন্য যে ফিউচারে যখন রিনিউয়েবল এনার্জি অনেক হয়ে যাবে, মনে করেন আপনার কোনো এক সময় অনেক বাতাস বেশি বা সূর্যের আলো অনেক বেশি, আপনার ডিমান্ডের চেয়ে পাওয়ার অনেক বেশি জেনারেশন হলো, তখন কী হবে না আপনি এক্সেস পাওয়ার দিয়ে আপনার হাইড্রোজেন তৈরি করে স্টোর করে রাখবেন। যেই সময় আপনার হচ্ছে যে ওই রিনিউয়েবল সোর্সটা থেকে আপনি বিদ্যুৎ পাবেন না, তখন ওই হাইড্রোজেন দিয়ে আমরা ওইটাকে বলি যে ফুয়েল সেল, আপনার একটা টেকনোলজি দিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করে তখন আমরা গ্রিডে দেবো। এই জন্য আমরা এটাকে বলতেছি যে এনার্জি ক্যারিয়ার। তো আমাদের দেশে যেমন আমাদের ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান হয়েছে, তো এখানে একটা জিনিস বলেছিল যেটার অ্যাগেনস্টে আমরা কথা বলতেছি, সেটা হচ্ছে বলা ছিল যে বাংলাদেশে হচ্ছে ভবিষ্যতে আপনার হাইড্রোজেন ক্যাপাসিটি অনেক বাড়াতে হবে এবং এই হাইড্রোজেন বাইরে থেকে আনতে হবে। আমরা বলতেছি যে না, যে এই হাইড্রোজেনটা বাইরে থেকে না এনে আমাদের দেশে রিনিউয়েবল ক্যাপাসিটি আমরা ডেভেলপ করে আমাদের হাইড্রোজেন আমরা তৈরি করব, আমরা যেন বাইরের উপর ডিপেন্ডেন্ট না হই। এই রিনিউয়েবল এনার্জির জন্য আমাদের পলিসি কি এখন কোন পর্যায়ে, মানে অনেক সহায়ক পলিসি আমাদের আছে কি না এখন পর্যন্ত? আমি বলবো যে আমাদের হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান আছে, কিন্তু এটাতে ক্লিয়ার আপনার আইডিয়া বলে দেয় না, যেমন এটা অ্যামালগামেট করা আছে আপনার ক্লিন এনার্জির বলে একটা সার্টেন পার্সেন্টেজ বলা আছে, এবং রিনিউয়েবল আপনার ধরেন 2050 সাল নাগাদ 17 বা 20% এরকম বলা আছে। কিন্তু আমরা মনে করি যে আপনি কিন্তু এখন পুরো ওয়ার্ল্ডই বলছে যে 2050 সাল নাগাদ অ্যাটলিস্ট পাওয়ার সেক্টরকে আপনার ক্লিন করতে হবে, তার মানে রিনিউয়েবল। তার মানে আমাদের 2050 সাল নাগাদ অনেক দেশে আপনার টার্গেট করেছে, যেটা আমাদের এখন যে তত্ত্বাবধায়ক সরকারের মানে ইন্টারিম গভর্নমেন্টের আপনার যে চিফ প্রফেসর ডক্টর ইউনুস, উনিও কিন্তু আপনার বলেছেন 3-0 কথা বলেছেন, সেখানে কিন্তু উনি বলছেন জিরো এমিশন আপনার ওয়ার্ল্ডের কথা আপনি বলেছেন। কিন্তু আমরা চাই যে আসলে জিরো এমিশন ওয়ার্ল্ডের টার্গেটটা কিন্তু বাংলাদেশ এখনও ফিক্স করেনি।
যে কবে নাগাদ হবে। অনেক দেশ কিন্তু ডিক্লেয়ার করেছে। তো আমার মতে এইটা আমাদের ডিক্লেয়ার করা দরকার যে আমাদের না, টার্গেট। মাঝখানে একবার ওই যে ডেল্টা প্ল্যান যখন হলো তখন বলা হলো না যে 2041 সাল নাগাদ 40% আমরা হয়তো চলে যেতে পারবো রিনিউয়েবল এনার্জিতে, এই ধরনের কথা ডেল্টা আমরা। প্ল্যানে আমি ইনভলভ ছিলাম, জি মানে জি পাওয়ার সেক্টরের জি ওই অ্যানালিসিসটা জি আমার হাতেই করা। তো ডেল্টা প্ল্যানে কিন্তু উল্লেখ করা ছিল যে 30%। 30%, হ্যাঁ আর এরপরে আমরা হচ্ছে ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান জি করি, যেটা হচ্ছে ক্লাইমেট ভালনারেবল ফোরাম থেকে করা হয়। ওখানে আমি কাজ করেছিলাম পাওয়ার সেক্টর এক্সপার্ট হিসেবে। ওখানে 2041 সাল নাগাদ আমরা 40% বলি। তো 40%, 50%, 30% এগুলো আসলে রিয়েলাইজ করা ইজিয়ার আমি বলছি। কিন্তু কারেন্ট টেকনোলজি অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে 100% রিনিউয়েবল এইটা রিয়েলাইজ করা বা চিন্তা করা আসলে খুব ডিফিকাল্ট। ওকে মানে এটা এই মুহূর্তে, কারণ যেহেতু আমি আপনাকে বললাম যে আমাদের কিন্তু ডিসপ্যাচেবল রিনিউয়েবল এনার্জির সোর্স আমাদের নাই। নাই কাজে আমাদের কিন্তু আপনার যদি না আমরা রিজিওনাল গ্রিডে কানেক্টেড হই, অন্য দেশের মানে রিনিউয়েবল রিসোর্সগুলো যদি আমরা ইউজ করতে না পারি, হুম। তাহলে আসলে আমাদের 100% রিনিউয়েবল সম্ভব না। সম্ভব তখনই হবে যখন হচ্ছে যে আমরা কানেক্টেড হব। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যারা ছাত্র তরুণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি আপনি বলেন, তারা যদি এই ক্লিন এনার্জি নিয়ে পড়ালেখা করতে চায় বা ক্যারিয়ার করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি বলবো যে সামনে ফিউচারটা হচ্ছে ক্লিন এনার্জির। জি। আপনি যদি দেখেন 2014 সালের পর থেকে পুরো পৃথিবীতে যত নতুন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে বছরওয়ারি, তার বেশিরভাগই হচ্ছে রিনিউয়েবল বেসড। গত বছর পুরো পৃথিবীতে যত নতুন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে তার 84% ছিল রিনিউয়েবল, বাকি 16% হচ্ছে তেল, গ্যাস, কয়লা এবং নিউক্লিয়ার মিলে। ভবিষ্যতে এটা হচ্ছে আরও বাড়বে এবং সামনে কিন্তু রিনিউয়েবল। কাজেই আপনি যারা পাওয়ার সেক্টরে কাজ করতে চায়, রিনিউয়েবল হচ্ছে একটা বড় সেক্টর এবং রিনিউয়েবলে কিন্তু কাজের অনেক স্কোপ রয়ে গেছে। এখানে যেমন আপনার ইনোভেশনের স্কোপ রয়ে গেছে, যেমন এখনও আমাদের যে টেকনোলজিগুলো আছে, আপনার ধরেন সোলার টেকনোলজি বলি, সোলার পিভি প্যানেলের এফিসিয়েন্সি আমরা যখন কাজ শুরু করি তখন ছিল 10-12% মতো। এখন এটা আমরা যে প্যানেলগুলো কিনি আপনার 23-24% মতো এফিসিয়েন্সি। এটার এফিসিয়েন্সি আরও বাড়াতে হবে। তার মানে এখানে রিসার্চের অনেক স্কোপ রয়ে গেছে। প্লাস আপনার যখন রিনিউয়েবল আসবে তখন কিন্তু আপনার এই যে আপনার ধরেন গ্রিড, আগে কেবলমাত্র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারাই কাজ করতো, তার সাথে এখন হচ্ছে আপনাকে বিগ ডাটা নিয়ে ডিল করতে হবে, আপনাকে কম্পিউটার যে সফটওয়্যার, আপনার যে অনেক কিছু এই জিনিসগুলো যে ইন্টারাকশন আসবে। এবং যখন আপনার রিনিউয়েবল যাবে তখন কিন্তু আপনার ওয়েদারের ব্যাপারগুলো আসবে, কারণ আপনার ওয়েদার ফোরকাস্ট আপনার জানতে হবে যে আপনি রিনিউয়েবল থেকে কী পরিমাণ পাচ্ছেন। আপনি যে আপনার পাওয়ার সেক্টর প্ল্যানিং করবেন বা আপনার যে ফোরকাস্টিং করবেন যে আপনার ডিমান্ড, এবং এটা তো অলওয়েজ আপনার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে, জেনারেশনের মধ্যে আপনার ব্যালেন্সিং করা, তার জন্য হচ্ছে কি আপনার ওয়েদার জানতে হবে। ওয়েদার জানতে হলে আপনার কি হচ্ছে, যারা আপনার ওয়েদার মেট্রোলজি নিয়ে পড়াশোনা করে তাদেরকেও জানতে হবে। আমি বলবো যে ফিউচারে একটা হিউজ স্কোপ রয়ে গেছে, এখানে রিসার্চেরও স্কোপ আছে। এবং যেহেতু এখন এইটা হচ্ছে কি একটা কি বলে যে পুরো ওয়ার্ল্ডের একটা প্রাইম আপনার রিসার্চ সেক্টর, ওখানে কিন্তু প্রচুর ফান্ডিংও আসতেছে। কাজে যারা এখন ইয়াং বা যারা আপনার স্টুডেন্ট, তারা যারা রিনিউয়েবল এনার্জি পড়তে চায়, তাদের কিন্তু বাইরে প্রচুর আপনার সামনে স্কোপ রয়ে গেছে এবং এখানে স্কলারশিপেরও প্রচুর সম্ভাবনা রয়ে গেছে। আমাদের দেশে যে পারমাণবিক কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হচ্ছে রূপপুরে, সেখানে তো এখন পর্যন্ত আমরা দেখছি যে রাশিয়ার টেকনিশিয়ানরা অনেক বেশি ডমিনেন্ট আছেন, থাকবেন। সেই জায়গাতেও আমাদের দেশীয় যারা, আমরা রিসোর্স কেমন করে তৈরি করতে পারি আপনি মনে করেন? আপনি হয়তো জানেন যেমন এমআইএসটি কিন্তু তাদের ওখানে আপনার নিউক্লিয়ার আপনার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং আপনার শুরু করেছে, বুয়েট কিন্তু শুরু করেছে, প্লাস ঢাকা ভার্সিটি কিন্তু শুরু হয়েছে। আপনার এটা কিন্তু আমাদের এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হওয়ার পর বা যখন ডিসকাশন হয় সেখানে কিন্তু আমাদের প্রফেশনাল তৈরি হচ্ছে এবং তারা কিন্তু বাইরে যাচ্ছে। যেমন আমি যখন জার্মানিতে পড়াশোনা করি, বাংলাদেশের 2জন ইঞ্জিনিয়ারকে আমি জানতাম যে তারা আপনার ওই স্টুটগার্টে আপনার নিউক্লিয়ার এই সায়েন্সের উপর বা পড়াশোনা করছে, যার ফলে কি আমাদের কিন্তু ম্যান পাওয়ার গ্র্যাজুয়ালি তৈরি হচ্ছে। এখন এইটা দরকার, তাদের স্পোজার দরকার। ধরেন বাইরে যে এরা পড়াশোনা করলো বা কিছু কাজ করে, এদেরকে দেশে নিয়ে আসতে হবে। আমাদের কিন্তু আপনার এক্সপার্টাইজ আপনি জানেন, বিশেষ করে আমরা যারা বুয়েটে পড়ি, আপনার এটা শোনা যায় যে বুয়েটের ছেলেরা দেশের টাকায় পড়ে আপনার সব বাইরে চলে যায়। কারণ কি আসলে দেশে আসলে তো ওই পরিমাণ স্কোপ নাই। তাদের যে নলেজটা আপনার ধরেন যে ইন্টেল বা অন্যান্য যে আপনার টপ র্যাঙ্ক গুগল বলেন, ইন্টেল বলেন, আপনার ওখানে বা মাইক্রোসফট বলেন, ওখানে কিন্তু আপনার প্রচুর আমাদের স্টুডেন্টরা বিশেষ করে এখান থেকে যায় বেশ ভালো ভালো পজিশনে আছে এবং তারা কিন্তু কন্ট্রিবিউট করছে, তারা এখানে ইনোভেশন করছে। বাংলাদেশে ওই জিনিসটা নেই। আমাদের যেটা দরকার আসলে এদেরকে দেশে আনার জন্য আপনার রিসার্চের ফ্যাসিলিটিটা ডেভেলপ করা দরকার এবং তাদের যে এক্সপেকটেশনগুলো, সেই এক্সপেকটেশনগুলো মিট করা দরকার। তাহলে হবে কি, তারা হচ্ছে আপনার দেশমুখী হবে। তো আমি বলবো যে ডেফিনেটলি আপনার গ্রাজুয়েশনের পরে প্রত্যেকেরই বাইরে যাওয়া উচিত হায়ার স্টাডির জন্য, যে
আপনার অ্যাডভান্স নলেজ গ্যাদার করার জন্য। কিন্তু তারপরে যদি তারা দেশে আসে, এবং বাংলাদেশ কিন্তু আপনার এই পর্যায়ে আপনার চলে আসে, টেকনোলজিক্যালি কিন্তু বাংলাদেশ গ্র্যাজুয়ালি আপনার অনেক অ্যাডভান্স হচ্ছে, এবং তখন দেখা যাচ্ছে আপনার দেশে আপনার কন্ট্রিবিউট করতে পারবে। আমাদের যেমন আরও একটা জিনিস বলি, আগে কিন্তু আমাদের রিসার্চ ফান্ড পাওয়া যেত না, আমাদের রিসার্চ ফান্ড ছিল না, কিন্তু এখন ধরেন আপনার ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি অথবা আমাদের এনার্জি এবং পাওয়ার যে আপনার মিনিস্ট্রি আছে তার আন্ডারে কিন্তু আপনার এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল আছে, তারাও কিন্তু আপনার ফান্ডিং আপনার করতেছে রিসার্চের জন্য। তো ওগুলো যে এগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, এবং এগুলো কিন্তু সরকারকে আপনার চিন্তাভাবনা করতে হবে যে কীভাবে আমাদের যে মেধা, যেটাকে আমরা বলে ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে, ব্রেন ড্রেনটা কীভাবে আপনার এই ব্রেনগুলোকে কীভাবে দেশের কাজে নিয়ে আসা যায়। ডক্টর চৌধুরী, শেষ প্রশ্ন আপনার কাছে। মানে আমরা যে আলোচনাটা করছি সময় স্বল্পতা রয়েছে, আমি আসলে তরুণদের কি করার রয়েছে, কি ক্ষেত্রে আমরা যেহেতু একটা সাস্টেনেবল ওয়ার্ল্ড গড়ার কথা চিন্তা করছি, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কতটা কমিয়ে নিয়ে আসা যায় এবং ক্লিন এনার্জি ব্যবহার করা যায়, এখন আমাদের দেশের প্রেক্ষাপটে তরুণ এবং সাধারণ মানুষের জায়গা থেকে কী কী করার রয়েছে যারা এই জায়গাটাতে তারা কন্ট্রিবিউট করতে পারবে আর কি? আসলে এটা খুব ডিফিকাল্ট, কারণ এটা তো ডেফিনেটলি একটা কি বলে আপনার নলেজ বেস জিনিস, তাই না? যে সাধারণ মানুষের আসলে এই ক্ষেত্রে সাধারণ মানুষ তো আপনার বুঝে না, কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু ইম্প্যাক্টগুলোতে এফেক্টেড হয়। যেমন ধরেন যে আমরা যদি রিনিউয়েবল না করি, যদি আমরা আপনার ফসিল ফুয়েল আমরা বার্ন করি, আমাদের কার্বন গ্রিন হাউস গ্যাস যদি বাড়ে, তাহলে হয় কি ডিজাস্টারগুলো কিন্তু আমাদের বেশি আসবে। আপনি দেখবেন সাইক্লোন হয়, খরা হয়, আপনার অতি বর্ষা, এবং অল্প সময় দেখেন যে আমার কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, এবং তাতে দেখা যাচ্ছে আমাদের কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। এগুলোতে আমরা যেটা করতে হয়, সাধারণ মানুষকে আমরা সচেতন করতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় যে মেইন স্টেপটা নিতে হবে যে আসলে আপনার সরকারকে বা যারা নীতি নির্ধারণ করে তাদেরকে এগুলো ঠিক করতে হবে। আসলে লং রানে আমাদের কী দরকার, অনেক সময় আমরা হয় কি আমরা শর্ট সাইটেড বা শর্ট চিন্তা করি, এটা না করে আমাদের হচ্ছে লং রান চিন্তা করার, যে আসলে ফিউচারে কোন জিনিসটা করলে আমাদের ফিউচারের জন্য ভালো হবে, এবং সেটা যদি চিন্তা করি তাহলে আসলে রিনিউয়েবলের দিকে বা ক্লিন এনার্জির দিকে যাওয়া ছাড়া আমাদের আসলে কোনো বিকল্প নেই। প্রফেসর শাহরিয়ার আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ।